রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনটাই ধারণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাৎকালে এই ধারণা দেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন শেষে 18 মাস পর নির্বাচন হতে পারে বলে ধারণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন অ্যান্থনি ব্লিংকেন। এদিকে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেয়া নানা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানান অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক ফ্লুক্সের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী। জাতিসংঘের সদর দপ্তরে ইউরোপীয় কমিশনের সভাপতি আর্সেলো ভনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি। জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ইউএস বাংলাদেশ ইন্ডাস্ট্রি কাউন্সিল শীর্ষক সংলাপে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রাকিব হাসান, মাই টিভি। আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশের সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন। কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরিবর্তিত সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তার ভাষণে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বাংলায় ভাষণ দেবেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এই ভাষণ দেবেন তিনি। নিউ ইয়র্ক স্থানীয় সময় আজ রাত ৯:৩০টায় প্রধান উপদেষ্টার ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে। বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। পর্যটন শান্তির সোপান স্লোগানে পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এই উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হয়। পর্যটন দিবস উপলক্ষে হোটেল, মোটেল, রেস্তোরাঁ সমূহে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।
লঘুচাপ কেটে গেলেও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ৮ বিভাগেই মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। তবে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে। সকালে আবহাওয়া দফতরে দেওয়া ৭২ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। গ্যাস বিদ্যুৎ সমস্যা সহ খানাখন্দে জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন এসব না থাকায় নাওয়া খাওয়া থেকে শুরু করে নানাবিধ সমস্যায় জর্জরিত এই এলাকার মানুষ। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের স্বাভাবিক চলাচলও করতে পারছেন না তারা। তাই অতি দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত সহ রাস্তা মেরামত করা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ধলপুর দীর্ঘদিন থেকে গ্যাস বিদ্যুৎ না থাকা ও রাস্তা মেরামত না করায় নাকাল এলাকার মানুষ। দীর্ঘদিন থেকে গ্যাস না থাকায় দুর্বিষহ অবস্থার কথা জানালেন এলাকাবাসী। গ্যাসের লাইনে পানি জমে থাকায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছেও বলে জানান তারা। আর রাত্রে আসে মনে করেন ফুল গ্যাস পাইতে পেতে আমাদের একটার আগে ফুল গ্যাস আমরা পাই না, তো মানুষ কিভাবে রান্না করবো? আর বিকালে একটু যদি কখনো আসে কখনো আসে না। এত রাত্রে যদি গ্যাস আসে ফজর আজানের আগে চলে যায়, ওই সময় রান্না করবো না ফজর তো রান্না করবো। আমাদের ঠিক মতো ঘুমও হয় না, বাচ্চা সকালে স্কুলে যায়, ভালো করে টিফিন দিতে পারি না। সুয়ারেজ লাইন মেরামতের নামে রাস্তা কেটে ফেলে রাখায় ঘটছে দুর্ঘটনা। একবার করে আবার একটু চলে যায়, আবার করে আবার চলে যায়, এমন আমাদের দুর্ভোগ মানে সীমাহীন। শুধু এই রাস্তা না, আমাদের এই পুরা মহল্লাটা মানে এমন একটা দুর্ভোগ আসে যে একটু বৃষ্টি হলে আমাদের এই পর্যন্ত পানি হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টদের বারবার বলার পরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ঠিক হইব। কারেন্টের কথা তো খুবই করুন, কারেন্ট তো আমাদের থাকেই না, আর রাস্তা তো পানি জমে যায়, তার মাঠে পানি জমে যায়। সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে এমন পরিস্থিতি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। 2-3টা রাস্তা মনে করেন কাজ চলা অবস্থায়, এখন কন্ট্রাক্টর মনে করেন কাজটা করতেছে না, সিটি কর্পোরেশন তো তেমন একটা তাগিদ দেওয়া হইতেছে না রাস্তায়, ওই রাস্তার মানুষগুলির অনেক কষ্ট হইতেছে। বর্ষাকালের জন্য রাস্তা মেরামত সম্ভব হচ্ছে না, তবে খুব শীঘ্রই মেরামত করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান। ওয়াসায় নির্ধারিত সময়সীমার মধ্যে সে কাজটি করতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থতার কারণে কিন্তু সেই বর্ষাকালটা চলে আসার কারণে আর এটিকে আমরা আসলে মেরামত করার সুযোগটুকু পাইনি। এখনও বর্ষাকাল চলছে, বাট আমরা বলতে চাই যে আর কয়েকটা দিন যাওয়ার পরেই কিন্তু বর্ষাকালটা শেষ হয়ে যাবে, তখন আমরা মেরামতের কার্যক্রমটি শুরু করব। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের দিন বিকালে মুন্সিগঞ্জ পৌরসভা ভবনে লুটপাট করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় কতিপয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয় নাগরিক সেবার সকল অনুষঙ্গ। ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় মুন্সিগঞ্জ পৌর ভবন। থমকে যায় পৌরসভার সকল নাগরিক সেবা কার্যক্রম। ধ্বংসস্তূপ থেকে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। একসময় নাগরিক পদচারণায় মুখর থাকা মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয় এখন ধ্বংসস্তূপ। ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জ শহরের রাস্তায় উল্লাসে নেমে আসে হাজারো মানুষ। ঠিক তখন মুন্সিগঞ্জ পৌরসভা ভবন পুড়ছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে। আমরা এখন বিভিন্ন ধরনের সেবা নিতে এসে বাধাগ্রস্ত হই, এগুলি নিতে দেরি হয়। জমা নেওয়ার পরে আপনার ১ সপ্তাহ পরে আর কি জমা সনদ দিয়ে দেবে। অনেকদিন যাবত আমি পৌরসভা আসতেছি,
কিন্তু আমি কোনো নামের সংশোধন পাচ্ছি না এবং এখানে কোনো লোকও পাচ্ছি না পৌরসভায়। আমি চাই নির্দিষ্ট একটা সুন্দর পরিবেশে পৌরসভার কার্যকলাপ যাতে চলে। আগুনে পুড়ে ছাই হয় পৌরসভার দীর্ঘদিনের রক্ষিত নাগরিকদের সকল দলিল দস্তাবেজ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভবন ও ভবনের আসবাবপত্র। কম্পিউটার পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় নাগরিকদের এই মৌলিক সেবা প্রতিষ্ঠান। ফলে মুখ থুবড়ে পড়ে নাগরিক সেবা কার্যক্রম। এখানে লোকজনও নেই, আর তো মানে ফাঁকা পুরা বাড়ি। কয়েকদিন যাবতীয় আসতেছি কিন্তু এটা পাইতেছি না। এর আগে আরো কয়েকবার আসছি, এখনো কার্যক্রম এখানে শুরু হয় নাই, দুর্ভোগের শিকার হইতেছি। যতটুকু সম্ভব আমরা করতেছি পুরাতন হাসপাতাল পাড়াতে। জরুরি ভিত্তিতে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করতেছি। বর্তমানে পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তা বলছেন, ধ্বংসস্তূপ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জরুরি সেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই শহরের পুরনো হাসপাতাল এলাকায় বিকল্প ভবনে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিনিস্ট্রির সুপারিশের ভিত্তিতে পৌর ভবনটা নির্মাণ করা যাবে বা রিপেয়ার করা যাবে কিনা সেটা বিষয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর ইতিমধ্যে যেহেতু আমাদের পৌর ভবনটা এখন ব্যবহার অনুপযোগী, এজন্য আমরা পৌর ভবনের বাইরে একটা জায়গা করেছি, সেখানে আমাদের মোটামুটি একটা বসার ব্যবস্থা করেছি। সেখান থেকে আমরা নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমরা শুরু করে দিয়েছি। ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত মুন্সিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হয় 1972 সালে। অন্তত 1.5 লক্ষাধিক মানুষের বসতি প্রথম শ্রেণীর এই পৌরসভায়। ইলিয়াস কমল, মাই টিভি। ব্যবসায়িক মন্দার হতাশা কাটাতে সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলায় ড্রাগন ফলের চাষ শুরু করেন 6 উদ্যোক্তা বন্ধু। অল্প খরচে ড্রাগন ফলের বাগান করে সফলতার মুখ দেখছেন তারা। ফুল আর রঙিন ফল দেখে জেলার বিভিন্ন প্রান্তের চাষিরাও আগ্রহী বাগান তৈরিতে। প্রতিনিধি তারেক মোহাম্মদ আবদুল্লাহ রানার রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হীরা। শেরপুর জেলার সীমান্তবর্তী শিবরদী উপজেলার দহেরপাড় গ্রামে 35% জমি লিজ নিয়ে 200 খুঁটিতে 800 বাড়ি এক জাতের ড্রাগন ফলের চারা রোপণ করেন 6 বন্ধু। 1 বছর পরেই বাগান জুড়ে দেখা দিয়েছে ফুল আর রঙিন ফল। 3 লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি বাগানে প্রথম বছরেই বিক্রি হয় 1.5 লাখ টাকার ড্রাগন ফল। মে থেকে আগস্ট পর্যন্ত ড্রাগন ফলের সেরা মৌসুম। একবার চারা রোপণ করলে প্রায় 20 বছর পর্যন্ত ফল দেয় এ গাছ। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এই উদ্যোগ নিয়ে আমরা উদ্বুদ্ধ করতেছি আশেপাশের যুবক ছেলেদেরকে যে ঘরে বসে না থেকে বা অন্যান্য মোবাইল না করে আমরা যদি একটা বাড়ির আশেপাশে অথবা ছাদে আমরা ছোট পরিসরে হলেও এই বাগানটা আমরা করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি পরবর্তী এটা করার জন্য উদ্যোক্তা হিসেবে করতেছি। চারা টারা আমি নিজেও ফেলাইতেছি। এই বাগান দেখে উদ্বুদ্ধ হয়েছি, আমি নিজে এই বাগানটা করবো, আমি করতেছি, চিন্তা ভাবনা করতেছি আর কি। এই বাগান দীর্ঘত 2 বছর যাবৎ কাজ করতেছি, এতে আঙ্গর খুব লাভবান, আমরা খুব সচলভাবে চলতে পারি। 20 হেক্টর জমিতে ড্রাগন ফলের 350টি বাগান রয়েছে জেলায়, যা থেকে প্রায় 200 মেট্রিক টন ফল উৎপাদন করছেন কৃষি উদ্যোক্তারা। বর্তমানে এ ফল সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ সবসময় এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করি। আমাদের শ্রীবর্দী উপজেলা কৃষি অফিস তাদের সাথে যোগাযোগ রাখছে, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। আমরা আশা করি এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং আমাদের বাংলাদেশ ফলে ফসলে যেরকম সমৃদ্ধ, সেখানে আমাদের এই শেরপুর জেলা অবদান রাখবে। আমেনা হীরা, মাই টিভি নিউজ। লঞ্চে ঘুরতে গিয়ে নিজেই একটি আস্ত লঞ্চ বানিয়ে পরিবার সহ এলাকাবাসীদের তাক লাগিয়ে দিল বরিশালের শিশু শিক্ষার্থী হাসান। আগামীর বড় স্বপ্ন বাস্তবায়নে বিত্তশালী সহ সরকারের সহযোগিতার দাবি এই ক্ষুদে বিজ্ঞানীর। 5 ফুটের তৈরি লঞ্চের ইতিহাস ও ঐতিহ্য জানাচ্ছেন পারভেজ রাসেল। বরিশাল নগরীর সিএনবি দক্ষিণ আলেকান্দা কাজীপাড়ার চা বিক্রেতা সিদ্দিকের সন্তান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী হাসান কয়েক মাস আগে পরিবারের সাথে লঞ্চে করে বেড়াতে যায় ঢাকায়। সেই থেকেই নিজ উদ্যোগে ককশিট, ব্যাটারি, লাইট ও মোটরের সাহায্যে তৈরি করেছেন 5 ফুট দৈর্ঘ্যের বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ প্রিন্স আওলাদ 10। লঞ্চ নির্মাণে হাসানকে অর্থ সহায়তা করেছেন তারই বড় ভাই। ছোট একটা জব করি তো অল্প কিছু সামান্য বেতন পাই, তো ওইখান থেকে কিছু অর্থ আমার ছোট ভাইয়ের কাছে দিই। ওর নিজের একটা ইচ্ছা আছে যে
ছোট লঞ্চ জাহাজ স্টিমার এগুলো বানাইবে, তো ওর কাছে দিয়ে ও এগুলা বানায়। পরিবার এবং এলাকাবাসীর সমর্থনে আগামীতে আরো বড় ও আরো আধুনিক জাহাজের ডামি তৈরির পরিকল্পনা করছে। তার এই প্রতিভা দেখতে প্রতিদিনই ভিড় করছে সহপাঠী সহ স্থানীয়রা। এই লঞ্চের ঢাকা গেছে, আত্মীয় স্বজন আছে, ওই লঞ্চে যাওয়ার সময় লঞ্চ দেখতে দেখতে গেছে, আওয়ার সময় লঞ্চ দেখতে দেখতে আইছে, এটা আমার মামুনার মেমোরিতে ঢুকাইছে। হাসানের স্বপ্ন পূরণে সরকারের পাশাপাশি বিত্তশালীদের পৃষ্ঠপোষকতার দাবি এলাকাবাসীর। ওর জন্য এটাই প্রত্যাশা করি, কোনো প্রতিষ্ঠান বা সরকার পক্ষ থেকে যদি ও কোনো আর্থিক ভাবে সুবিধা পেত, তাহলে ওর এই প্রতিভাটাকে কোনো কাজে লাগাতে পারত। ঢাকা বরিশাল মানে যাওয়াকালীন দেখতাম, ভালো লাগতো। তারপর ওই সময় থেকেই শুরু করে যে এরকম লঞ্চ বানাবো, এগুলো দেখতে সুন্দর, ঠিক আছে, তারপর ওইখান দিয়ে এগুলো লঞ্চ বানানো শুরু করি। সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর পৃষ্ঠপোষকতা পেলে এসব ক্ষুদে মেধাবী বিজ্ঞানীরা সুযোগ পেত তাদের মেধা বিকাশের। তবে ভূমিকা রাখত আগামীর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।